তখন সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। পুরোপুরি অন্ধকার নেমে আসার আগে আমাকে গায়ে পৌঁছতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি হাঁটছিলাম আমি। গ্রামের রাস্তা, দুপাশে ঝোপঝাড়, পুকুর, কিরকম যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। পা চালিয়ে হাঁটছিলাম, কিন্তু পিছনে মনে হলো যেন কিসের শব্দ। মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। হাঁটছি তো হাঁটছি, কিন্তু কোনো গ্রাম আর চোখে পড়ে না। উল্টে মনে হলো আরো ঝোপঝাড় আর গাছের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কি পথ ভুল করে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম? কিন্তু কিছু তো করার নেই, তখন হাঁটতেই থাকলাম। জঙ্গলের শেষে নিশ্চয়ই কোনো গ্রাম পড়বে, এই আশাতে হাঁটতে থাকলাম। কিন্তু যতই যাচ্ছি দেখলাম জঙ্গল ততই গভীর হচ্ছে। বেশ অন্ধকার নেমে এসেছে তখন। আমার যেন কেমন দিশেহারা লাগছিল। ঝোপে ঝোপে জোনাকি জ্বলে উঠছে, পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। শাল, পিয়াল, জারুল, আরও কত গাছ, তার সঙ্গে ছোট ছোট গাছ, লতা পাতা বেয়ে উঠেছে। ক্রমশ অন্ধকার যেন আরো গাঢ় হয়ে এসেছে। এক হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছি না। হাত দিয়ে গাছের অস্তিত্ব অনুভব করছিলাম। একবার তো পায়ে লতা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়লাম। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার যাচ্ছি। অন্ধকারের মধ্যে রাস্তা হাঁটতে যাওয়া যে কি সাংঘাতিক ব্যাপার, সেদিন তা টের পেয়েছিলাম। ঝোপে ঝোপে জোনাকি জ্বলছিল, তারই ঝাপসা আলোয় গাছগুলোকে মনে হচ্ছিল এক একটা প্রেতের মতো। সেই রকমভাবেই একটা গাছ স্পর্শ করতে হাতে কেমন যেন নরম নরম ঠেকল। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিতে আঙুলের ডগাটা ভিজে ভিজে মনে হলো, কি যেন চটচটে। একটু এগিয়ে যেতেই আবার হাতে নরম কি যেন ঠেকল। ওই মানুষের শরীরে হাত ঠেকলে যেমন মনে হয় তেমন, একটু যেন বেশি নরম। কেমন একটা গন্ধ নাকে ভেসে আসছিল, বিশ্রী গন্ধ। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় আমার চোখে পড়ল যে দৃশ্য, তাতে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসার উপক্রম হলো। যেগুলো আমি গাছ ভাবছিলাম সেগুলো সত্যিই গাছ নয়, সেগুলো প্রেত মূর্তি। সে কি ভয়ঙ্কর! আমার সামনে, পেছনে, আগে, সমস্ত জায়গায় প্রেত মূর্তি। আবার আবার বিদ্যুৎ চমকে উঠল, সঙ্গে কড়কড় শব্দে বাজ। শুরু হলো ঝড়, সেই সঙ্গে কারা যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কে যেন আমাকে চেপে ধরবে। কতক্ষণ ছুটেছিলাম জানি না, কি করে যে ওই জঙ্গল থেকে বের হলাম তাও জানি না। সকালবেলা রোদ চোখে এসে পড়তে দেখলাম দুটো মুখ আমার মুখের দিকে ঝুঁকে আছে। এই পর্যন্ত বলে তারানাথ থামল। তারানাথের বর্ণনা শুনতে শুনতে আমাদেরও যেন দম আটকিয়ে আসছিল। আসলে তারানাথের গল্প বলার ভঙ্গিমাটা এমন যেন আমরাও ঘটনাস্থলে পৌঁছে যাই। এই আকর্ষণের জন্যই আমরা প্রায় প্রতি রোববার না হলেও মাঝে মধ্যেই তার মটলেনের বাড়িতে পৌঁছে যাই। আমরা বলতে আমি আর আমার বন্ধু কিশোরী সেন। কিশোরীর সাথে যে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব তা নয়, একটা ব্রিজ খেলার আসরে তার সঙ্গে আমার পরিচয়। সেই সঙ্গে করেই আমাকে তারানাথ জ্যোতিষার্ণবের বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই দিনই আমি তারানাথের আশ্চর্য কিছু ক্ষমতার পরিচয় পেয়েছিলাম। তারপর থেকেই আমাদের দুই বন্ধুর তারানাথের সেই আশ্চর্য ক্ষমতার বর্ণনা ও তার বলা গল্প শুনে যেন নেশার মতন পেয়ে বসল। যদিও কিশোরীর মত তারানাথের গল্পগুলো গাঁজাখড়ি, কিন্তু তারানাথের কথা অনুযায়ী সেগুলো তার জীবনের সত্য ঘটনা। তা যাই হোক, আজকে এসেই কিশোরী যথারীতি ঠাকুর মশাইয়ের কাছে বায়না ধরেছিল ঠাকুর মশাইয়ের মুখে একটা রোমহর্ষক গল্প শোনার। তাই ঠাকুর মশাই একটা রোমহর্ষক বর্ণনা দিয়েই তার গল্প শুরু করেছিলেন। আমাদের চা আর তেলে ভাজার পর্ব শেষ হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই তার সামনে রাখা পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরালেন। সিগারেটে দুটো টান মেরে সে বললেন,
সত্যি সত্যি আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমি কোথায় এসে উপস্থিত হয়েছি, আমার সামনে যারা ঝুঁকে আছে তারা কে, কিছুই বুঝতে পারছিলাম না। তাদের মধ্যে একজন আমাকে বলল, আপনি কে? কোত্থেকে আসছেন? আপনার শরীর টরীর ঠিক আছে তো? আমি আস্তে আস্তে উঠে বসলাম। মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছিল। দেখলাম যেখানে শুয়েছিলাম সেখানে একটা বাঁধানো পুকুর ঘাট। কি জানি কিভাবে এখানে এলাম। আস্তে আস্তে হাতের ইশারায় লোক দুটোকে সরিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলাম। ঘাটে নেমে পুকুরের জল হাতে নিয়ে নিজের চোখ মুখ ভালো করে ধুয়ে নিলাম। মনে পড়ল গতকাল রাতে হাতে যেন কি লেগেছিল। হাতের আঙুলের দিকে চেয়ে দেখলাম এখনো লালচে মতো কি যেন লেগে আছে। ভালো করে ধুয়ে ফেললাম। তারপর মুখ হাত বেশ করে ধুয়ে উঠে এলাম ঘাট থেকে। তখন একটু আমার ভালো লাগছিল শরীরটা। দুটো লোক তখনও দাঁড়িয়েছিল। তাদেরকে আমি বললাম, দেখুন, আমি এখন ভালো বোধ করছি, কিন্তু এটা কোন গ্রাম বলুন তো? আসলে কালকে রাতে পথ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম বোধহয়। আর তারপরে ঠিক কী যে হলো কিছুই বুঝতে পারছি না। আমার কথা শুনে লোকগুলো যেন কেমন অবাক হয়ে গেল। তারপর বলল, আপনি ওই জঙ্গলে রাতে ছিলেন? তো ওই জঙ্গলে তো কেউ গেলে ফিরে আসি না, আপনি এলেন কি করে? লোকটার কথা শুনে আমি চুপ করে থাকলাম। কাল রাতে ওই জঙ্গলে কি হয়েছিল আমার ঠিকমতো মনে পড়ছিল না, কিন্তু কিন্তু ভয়ঙ্কর যে কিছু আছে ওখানে সেটা বুঝতে পারছিলাম। ওদের মধ্যে একজন একটু ওই বয়স্ক মতো লোক ছিল। সে বলল, আচ্ছা, আপনি বরং একটু বিশ্রাম নিয়ে নিন আমার বাড়িতে, তারপর না হয় আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যাবেন। ক্ষণ আমি এই গায়ের মোড়ল। ও আচ্ছা, নমস্কার মোড়ল মশাই। আমি শরীরে খুব একটা জুত পাচ্ছিলাম না, বুঝলে। একটু বিশ্রাম নেবার সত্যি দরকার ছিল আমার। তাই কোনো কথা না বলে মোড়ল মশাইয়ের সাথে তার বাড়িতে গেলাম। গ্রামের চেহারা আর 5টা সাধারণ গ্রামের মতোই, তবে বাইরে বিশেষ লোকজন দেখলাম না। দূরে চাষের জমিতে 2-1 কাজ করছিল। মোড়লের বাড়িটা মাটির বাড়ি হলেও বেশ বড়। হ্যাঁ, বেশ বড় সড়ো। বেশ কয়েকটা ধানের গোলা রয়েছে, উঠোনে তুলসীর তলা রয়েছে, কিন্তু তুলসী গাছটা মরে গেছে। বাড়িটা বড় হলেও বাড়িতে জনমনুষ্যর আওয়াজ পেলাম না। মোড়ল মশাই বললেন, আসুন, এইটা আমাদের বৈঠক ঘর, আপনি এখানেই বিশ্রাম করুন। তা মশাইয়ের নামটা কি জানতে পারি? দেখে তো আমার থেকে অনেক ছোটই মনে হচ্ছে বয়সে। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি আপনার থেকে বয়সে ছোটই, আমাকে তুমি বলতে পারেন। আপনি ব্রাহ্মণ? পেন নাম হই ঠাকুর মশাই। না না না, করছেন কি আপনি? আপনি বয়সে বড়। তাহলেই বা কি হয়েছে, আপনি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, আপনি বসুন দেখি, আমি আপনার জন্য কিছু জল খাবারের জোগাড় করে আসি। এই বলে সে চলে গেল। আমি চারদিকে তাকিয়ে দেখছিলাম, কিন্তু বাড়িতে মোড়ল মশাই ছাড়া আর কেউ নেই নাকি? বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ঘর। গ্রামের বেশ সম্পন্ন গৃহস্থের ছাপ এদের বাড়ি ঘরে। বৈঠকখানা ঘরে বসে এটা সেটা ভাবছিলাম। আসলে ফিরছিলাম বাঁকুড়ার ইন্দাস থেকে, বাড়ির দিকেই যাচ্ছিলাম। ইন্দাসের একটা মন্দিরে অমর জীবনের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে বাড়ি ফিরে যেতে বলেছিলেন। ট্রেন ধরার জন্যই রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে যে কি করে এসে পড়লাম তা বুঝতে পারছি না। আর এই গ্রামের নামটাই বা কি? মোড়ল গেছে তো গেছেই, কিরকম সন্দেহজনক লাগছিল সব কিছু। তা এমন সময় কি একটা আওয়াজ হতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি কালো মতো দেখতে একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটা যেন ঠিক একটা প্রেত সদৃশ।
হাত পাগুলো সরু কাঠির মতো, মাথাটা বড়, ঝাঁকড়া চুল, কালো কুচকুচে, মুখে চোখে অদ্ভুত একটা কীরকম ভাব, চোখ দুটো অদ্ভুত রকমের সাদা, কোমরের কাছে একটা ওই কালো মতো নেংটি কাপড় পরা। আমি বাইরে বেরিয়ে তাকে কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক এমন সময় দেখি মোড়ল মশাই একটা বাটি আর একটা ঘটি হাতে ঘরে এসে ঢুকলো। আমাকে বলল, এই নাও বাবা ঠাকুর, একটু জল যোগ করে নাও। আসলে বাড়ির সবাই টিটে গেছে, কেবল আমি আসি, তাই তোমার একটু খেতে কষ্ট হবে। আর তোমাকে আমি তুমি বলছি কেমন, আমার থেকে তুমি বয়সে ছোট, তাই। না সে তো ঠিক আছে, কিন্তু আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমি একটু বসেই চলে যেতাম। তবে একটু আগে একজন লোক এসে দাঁড়িয়েছিল আপনার ওই উঠোনে, আপনার খোঁজে কেউ এসেছিল বোধহয়। আমি তার হাত থেকে বাটি আর ঘটিটা নিলাম। দেখলাম যে বাটিতে অনেকখানি চিড়ে আর ঘটিতে এক ঘটি দুধ রয়েছে। তো আমি তাকে বললাম, এ কি এতটা দিয়েছেন কেন? না না, আমি এত খেতে পারবো না। আরে বাবা, খাও খাও, তোমার এখন অল্প বয়স, আর কিছু থাকলে না হয় আমরা সেসব প্রসাদ হিসেবে গ্রহণ করবো, কেমন? আমি দুধ দিয়ে চিঁড়েটা ভিজিয়ে রেখে মোড়লকে বললাম, আপনি তো বললেন বাড়িতে কেউ নেই, তবে একজন দেখা করতে এসেছিল, সে কি চলে গেছে? ওই ওরা আসে মাঝে মাঝে, বারণ করলেও শোনে না। তুমি ওদের সঙ্গে কথা বলতে যেও না, এখন খেয়ে বিশ্রাম নাও, যাও। কিছুই বুঝতে পারলাম না আমি কাদের কথা বলল মোড়ল। তো যাই হোক, শরীরটা বিশেষ ভালো লাগছিল না, খাবার ইচ্ছেও খুব একটা ছিল না। তবুও ওই জোর করেই খানিকটা খেয়ে বৈঠকখানায় একটা ছোট বিছানা ছিল, সেখানে শুয়ে পড়লাম। ঘুমিয়েও পড়লাম কিছুক্ষণ বাদে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভাঙতে দেখলাম দুপুর গড়িয়ে গেছে। কেউ আমাকে ডাকেও নি। মোড়ল হয়তো কাজে গেছে এ কথা ভেবে বাইরে যেতে গিয়ে হঠাৎ চোখ পড়ল চিঁড়ের বাটিটার দিকে। আমি অর্ধেকটা খেয়ে একটা কলা পাতা চাপা দিয়ে রেখেছিলাম, এখন দেখি বাটিটা পরিষ্কার। কে যেন আমার বাকি খাবারটা চেঁচে পুচে একেবারে খেয়ে গেছে, আর কলা পাতাটার নিচে পড়ে রয়েছে। বাইরে বেরিয়ে এলাম, কেউ নেই। চোখে পড়ল একটা কালো বেড়াল হেলতে দুলতে উঠোনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ একটা বেজি এসে বেড়ালটাকে আক্রমণ করলো। তাদের মধ্যে লেগে গেল বেশ একটা লড়াই। এমন সময় মোড়লকে দেখা গেল একটা লাঠি উঁচিয়ে আসতে। সে দুমদাম করে লাঠিটা দিয়ে ওদেরকে মারল, বেড়াল আর বেজি দুটোই পালালো। তো মোড়ল এবার আমার দিকে চেয়ে বলল, এই এক জ্বালা হয়েছে, এদের বললেও শোনে না। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। বললাম, আচ্ছা ওরা আপনার পোষা নাকি? ওই আর কি, তবে তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না, এখানে অনেক কিছুই অদ্ভুত জিনিস দেখা যাবে। তোমার কোনো ভয় নেই, তোমার ওই পইতেই তোমাকে বাঁচিয়ে দেবে। মোড়লের কথা শুনতে শুনতেই আমার চোখে পড়ল কতগুলো লোক যেন উঠোনে এসে ভিড় করেছে। সবাইকেই ওই সেই আগেকার লোকটার মতো দেখতে, মানে কালো, রোগা, লিকলিকে, চোখগুলো সাদা সাদা, দেখলেই এটা কেমন যেন অস্বস্তি লাগে। মোড়ল মশাই পৈতের কথা বলতে আমি কখন যেন নিজের অজান্তেই পৈতেটা ছুঁয়ে ফেলেছিলাম, আর হঠাৎই দেখলাম সমস্ত উঠোন একেবারে ফাঁকা। কি হলো? কোথায় গেল এতগুলো লোক? মোড়ল আমার সাথে কথা বলতে বলতেই বাড়ির পিছনে চলে গেল, তাকেও আর দেখতে পেলাম। কিছুই বুঝতে পারছিলাম না। মোড়লের বাড়ির লোকজন সব তীর্থে গেছে বলছে, কিন্তু তাহলে এই লোকগুলো কে? যাই হোক, ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি। আমাকে তো যেতেও হবে। এই গ্রাম থেকে কোন স্টেশন কাছে হবে জানি না, তো সেটাও জানতে হবে যাতে পরের দিন ভোরেই বেরিয়ে যেতে পারি। মোড়লের বাড়িটা গ্রামের একধারে, তার পেছনেই পুকুর, তার পাশে তাল গাছের সারি, তারও পেছনে অনেকখানি পোড়ো জমি রয়েছে।
তো বাড়ি থেকে বেরিয়ে অবশ্য আমি যেদিকে গ্রামের কুঁড়ে ঘরগুলো রয়েছে সেদিকেই গেলাম, কিন্তু ঘরগুলো কেমন ফাঁকা, কোনো লোকজন নেই, অনেকটা ওই পরিত্যক্ত গ্রামের মতো গ্রামটা। অথচ চাষের জমি রয়েছে, পুকুর রয়েছে, গাছপালা রয়েছে, অবশ্য গরু বাছুর কিছু দেখলাম না। কেমন একটা অদ্ভুত লাগছিল। হ্যাঁ, একটা কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুঝলে, হঠাৎ একটা লোক বেরিয়ে এলো, বলল, তুমি কে গো? এখানে কি করছো? তুমি তো এই গাঁয়ের কেউ নয়। কার বাড়িতে এসেছো তুমি? আসলে আমি পথ ভুল করে এই গাঁয়ে এসে পড়েছি। শরীর অসুস্থ থাকায় ওই মোড়ল মশাইয়ের ঘরে একটু বিশ্রাম নিচ্ছি। কিন্তু তুমি কোথায় থাকো? এই বাড়িতেই নাকি? না, আসলে গাঁয়ে তো তেমন কোনো লোকজন দেখছি না, তাই বলছি আর কি। সে কি গো, তুমি ওই মোড়লের বাড়িতে গিয়ে উঠেছো? হায় কি সর্বনাশ! পালাও পালাও, ওখান থেকে পালাও। ও কি আর মানুষ আছে? বাড়ির সব লোককে ওই খেয়েছে। আমাকে দেখছো না কেমন লুকিয়ে আছি? এই গায়ে পিশাচ ঢুকেছে গো। তার কোপে গা পুরো জনশূন্য হয়ে গেছে। কয়েকটা গরু বাছুর নিয়ে আমি কেবল এখানে আছি। ওই দেখো, ওই গোয়াল ঘরে আমি আছি। আমি দেখলাম একটা বড় গোয়াল ঘরে কিছু গরু বাছুর রয়েছে, কিন্তু লোকটার কথা ভারী অদ্ভুত লাগলো। মোড়লের কথাবার্তাগুলো একটু কেমন বটে, কিন্তু সে মোটেই পিশাচ নয়। কিন্তু এটাও ঠিক যে সমস্ত গ্রাম জনশূন্য, শুধু এই লোকটাকেই দেখতে পেলাম আমি। লোকটা হঠাৎ কাঁদতে লাগলো। কি হবে জানি না, আর কতদিন ওই ওই অবলা প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো তাও জানি না। তবে তবে তুমি পালাও, তুমি বাইরের লোক, তুমি কেন এই গায়ে এসে মরবে? একটু পরে অন্ধকার নেমে আসবে। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে খুলে বলো তো? আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। একটু পরেই অন্ধকার নেমে আসবে কেন? অন্ধকার হতে এখনো তো ঢের বাকি আছে। সূর্য আকাশে জ্বলজ্বল করছে। না 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 না, তুমি জানো না, এখানে সূর্য অস্ত যাবার আগেই অন্ধকার নেমে আসে, আর তখন এই গা প্রেত পুড়ি হয়ে যায়। ওই জঙ্গল থেকে কারা যেন বের হয়ে আসে, তারা সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু তছনছ করে দেয় একেবারে। লোকটার কথা আমার কেমন যেন বিশ্বাস হলো না। মানে তাহলে ও বেঁচে আছে কি করে? আমি সেটাই ওকে বললাম। আরে দাঁড়াও দাঁড়াও, থামো বাবু। তাহলে তুমি বেঁচে আছো কি করে? তোমাকে ওরা মারেনি তো? আর এই গরু বাছুরগুলোই বা কি করে বেঁচে আছে? হ্যাঁ, ও, তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? তা থাকো না কিছুক্ষণ, মানে রাত পর্যন্ত, তাহলেই দেখতে পাবে। আর আর আমার কথা ঠিক কিনা সেটাও বুঝতে পারবে। থাকো কিছুক্ষণ। কিন্তু আমার তখন যাবার তাড়া। এই গ্রাম থেকে স্টেশন কত দূর কে জানে, সেটাই আগে আমার জানা দরকার। সেই কারণেই জিজ্ঞেস করলাম, এই গ্রামের কাছাকাছি কোন স্টেশন আছে? মানে আমাকে তো ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতেই আমি যাচ্ছিলাম, কিন্তু পথ ভুল করে কি করে যেন এখানে এসে গেছি। কোন স্টেশন আছে? স্টেশন? এই গ্রামের কাছে কোনো স্টেশন নেই। স্টেশন যেতে হলে তোমাকে এই গ্রাম থেকে বেরিয়ে শ্মশানের পাশ দিয়ে জঙ্গল পার হতে হবে। তারপর একটা গ্রাম পড়বে, সেইখানে নৌকা করে নদী পেরিয়ে সেখান থেকে স্টেশন কাছে হবে। সে তুমি আজকে যেতে পারবে না, একটু পরেই রাত নেমে আসবে। দেখো আগে প্রাণ বাঁচে কিনা। লোকটার কথা শুনে কৌতূহল হলো, কি বলতে চাইছে এই মানুষটা। অবশ্য মোড়লের কথাবার্তাও একটু অদ্ভুত ছিল, কিন্তু এটা তো সত্যি যে গাঁয়ে আর কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এই লোকটার কথাই বিশ্বাস করে দেখা যাক। এমনিতেও আমি এখন আর স্টেশনের পথে যেতে পারবো না, কাল ভোরবেলা বেরোতে হবে। কি এমন হয় রাতে যে আমারও প্রাণ সংশয় হতে পারে? আমি লোকটাকে বললাম, শোনো, তোমার কথা আমি যে অবিশ্বাস করছি তা নয়, তবে আমাকে তুমি বলো যে তুমি কিভাবে বেঁচে আছো এই পরিস্থিতিতে? গ্রামের লোকজন কি সব পালিয়ে গেছে?
তো তাহলে তুমি পালালে না কেন? আমি এই গায়ের সব গরু বাছুর দেখাশোনা করি, আর আমার ঠাকুরদা ছিলেন একজন বৈষ্ণব ঠাকুর। আমরা বৈষ্ণব। এই গলায় কণ্ঠি দেখছো না? তাছাড়া তাছাড়া আমাদের ঘরে রাধা মাধব আছে। এই বলে তার গলার কণ্ঠিটা আমাকে দেখালো। দেখলাম কণ্ঠির সাথে সাথে তার বুকের মধ্যেও চন্দন দিয়ে ওই হরে কৃষ্ণ হরে রাম লেখা রয়েছে। যাই হোক, লোকটা যে একজন কৃষ্ণ সেবক সে বিষয়ে সন্দেহ নেই। সে বলল, ছোটবেলায় আমি জন্মাবার পরেই একটা কঠিন ব্যারামে পড়েছিলাম। আমার গা, হাত, পা নাকি সব নীল হয়ে গিয়েছিল। একটা শকুনের হাওয়া লেগেছিল নাকি আমার। তখন আমার ঠাকুরদা আমাকে একটা কবচ এনে পরিয়ে দিয়েছিলেন। সে কবচ তিনি কোথা থেকে এনেছিলেন তা জানি না, আর সেই কবচের জন্যই আমি বেঁচে গেছি কিনা তাও আমি জানি না। আর তাছাড়া গরু বাছুরগুলোকে ফেলে যাবই বা কি করে বলো তো? অবলা প্রাণীগুলোর রক্ত খেতেও তো এসেছিল পিশাচরা। আমি ছিলাম বলে রক্ত খেতে পারিনি। আর আমি ভাবলাম লোকটার কথা যদি সত্যি হয় তাহলে সেও তো কিছু কম শক্তিশালী নয়। তার কথা অনুযায়ী গ্রামের সব লোককে পিশাচটা মেরে ফেলেছে বা পিশাচের ভয়ে অধিকাংশ লোক পালিয়ে গেছে, কিন্তু তাকে পিশাচরা ছুঁতে পারেনি, বা তার শক্তির ফলে গরু বাছুরগুলোও বেঁচে গেছে। তাহলে তো দেখতে হয় লোকটার কথা কতটা সত্যি। এই ভেবে আমি বললাম, ঠিক আছে, চলো তোমার ঘরেই আজ রাতটা কাটাবো। তুমি কাছে থাকলে তো পিশাচরা আমার কাছে আসতে পারবে না। এই কথা বলে আমি গোয়াল ঘরের দিকে এগিয়ে গেলাম। গরু বাছুরগুলোকে তো দেখি সেগুলো কি অবস্থায় আছে। গোয়াল ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলাম বেশ কয়েকটা গরু রয়েছে। গোয়াল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লোকটা গরুদের বেশ যত্ন করে বোঝা গেল। এর মধ্যে একটা গরু গাভীন হয়েছে, কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করবে বলে মনে হচ্ছে। সেই গরুটার গায়ে হাত বুলিয়ে গ্রামের লোকটা বলল, এখন একে নিয়ে চিন্তা, ভালোই ভালোই প্রসব হয়ে গেলে বাঁচি। গরুটা কেমন যেন করুণ স্বরে ডেকে উঠল। আমার যেন কেমন লাগলো। বেচারার গায়ে হাত বুলিয়ে দিতে গিয়ে আমার মনে হলো এর দিন ফুরিয়ে এসেছে, এ আর বাঁচবে না। আমি গরুটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম ওর পেটের ভিতর কালো রঙের একটা কিছু পিণ্ড হয়ে রয়েছে। কি সেটা বুঝতে পারলাম না। ভীষণ একটা অস্বস্তি হলো। গোয়াল থেকে বেরিয়ে এলাম। তুলসী তলার দিকে চোখ গেল। দেখলাম তুলসী গাছটা মরে গেছে। লোকটার ঘরদুয়ার বেশ পরিষ্কার করে নিকোনো। সে ঘর থেকে একটা মাদুর নিয়ে এসে দাওয়ায় পেতে দিয়ে বলল, হ্যাঁ, বসো বসো, এখানে বসোক্ষণ। এত কথা কইলাম, দেখেছো তোমার নামটাই এখনো জানা হয়নি। আর তোমার বাড়িই বা কোথায়? আর বাড়ি ছেড়ে পথে পথে ঘুরছই বা কেন? হ্যাঁ, লোকটার প্রশ্ন শুনে আমার হাসি পেল। কেন যে পথে পথে ঘুরি সে জবাব আর রেখে কি দেব। আপনি বেরাম্ভন মানুষ, এই গাঁয়ে এসেছেন, এইবার এই গাঁ ঠিক পিশাচের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। ভগবান আপনাকে পাঠিয়েছেন। না বুঝে আপনাকে কত কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করবেন ঠাকুরমশাই, আমায় ক্ষমা করবেন। এই কথা বলে সে আমার পায়ের কাছে মাথা ঠুকতে শুরু করে দিল। লোকটার বয়স প্রায় আমার সমানই হবে। সে আমার পায়ে মাথা ঠেকাচ্ছে দেখে ভারী অস্বস্তি বোধ হলো আমার। আমি তার কাঁধ ধরে তুলে আমার পাশে বসিয়ে বললাম, না না, আরে কি করছো কি? আমি বয়সে প্রায় তোমার সমান, আমরা বন্ধুর মতো। তা এই পায়ে হাত দিও না। এরপরই সে ব্যস্ত হয়ে পড়ল আমাকে কি খাওয়াবে। ঘরের চিঁড়ে মুড়ি গুড় নিয়ে এসে আমাকে মেখে নিতে বলল। আমি যতই না বলি কিছুতেই শোনে না। তো তার কথায় বুঝলাম যে এই গ্রামে কোনো ব্রাহ্মণের বসবাস নেই, তাই তার ধারণা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছেন তাদের এই বিপদ থেকে রক্ষা করতে। লোকটা তার নাম বলল গোপাল। বহুদিন পর কাছে একজনকে পেয়ে লোকটা কত রকম যে গল্প শুরু করলো সে আর কি বলবো। বলল তার বাবা মা কেউ নেই, সে বিয়ে করেছিল কিন্তু বউও মরে গেছে অনেক দিন আগে,
তারপর থেকে সে এই গায়ের গরু বাছুরের দেখাশোনা করে। তার কথাতে আমি বুঝলাম যে এটা একটা ছোট গ্রাম, বেশি লোকজন নেই, বেশিরভাগ লোক পাশের জমিদারের জমিতে জন্মজুর খাটে। কথা বলতে বলতে কখন যে অন্ধকার নেমে এসেছে লক্ষ্যই করিনি। হঠাৎই যেন চারিদিকে ঘন কালো মেঘ করে এসেছে, একটা শোঁ শোঁ করে শব্দ হচ্ছে যেন। গোপাল বলল, ওই যে শুরু হয়ে গেছে। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। দাঁড়াও বাবা ঠাকুর, একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে দিই। সে একটা কুপি জ্বালালো বটে, কিন্তু চারিদিকে যেন ঝড় বইছে। সেই ঝড়ে কুপি নিভে গেল। আমার মনে হলো অন্ধকারে কারা যেন সব দৌড়তে দৌড়তে যাচ্ছে। হালকা হালকা কাদের যেন অবয়ব দেখা যাচ্ছে। হঠাৎ যেন তীব্র একটা দুর্গন্ধ ভেসে আসতে লাগলো কোথা থেকে। আমি তাড়াতাড়ি করে দেহ বন্ধন করে নিয়ে উঠে গেলাম। বাইরে কি ব্যাপারটা হচ্ছে আমাকে তো দেখতে হবে। গোয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো গরুগুলো সব ছটফট করছে আর হাম্বার হবে ডাকছে। আমি বাইরের রাস্তায় বেরিয়ে এলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হালকা একটা ধূসর কুয়াশায় মোড়া রয়েছে চারিদিক। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। আসলে দিক নির্ণয় করতেই পারছিলাম না। আমি যেন টের পাচ্ছি আমার আশেপাশে কারা যেন ঘোরাঘুরি করছে, কিন্তু তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হলো আমাকে চারপাশ থেকে কারা যেন ঘিরে ফেলছে। ধূসর অন্ধকারের মধ্যে কালো কালো ছায়া। হঠাৎ একটা তীব্র হাওয়া এসে আমাকে যেন উড়িয়ে নিয়ে গেল। কোথায় গিয়ে পড়লাম জানি না, কোনো জ্ঞান ছিল না। চোখে আলো এসে পড়তে তাকিয়ে দেখলাম সেদিনের মতোই সেই পুকুরের ধারে পড়ে আছি, কিন্তু আজ আর আমাকে কেউ ডাকছে না। মনে পড়ল গোপালের কথা। সে কি বেঁচে আছে নাকি কাল রাতেই শেষ হয়ে গেছে? উঠে ছুটে গেলাম গোপালের বাড়ির দিকে। দেখলাম গোপাল তার গোয়াল ঘরের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। গোয়াল ঘরে তাকিয়ে দেখলাম যে গরুটা গাভীন হয়েছিল সে মরে পড়ে আছে, আর তার পাশে কালো রঙের কি একটা যেন রয়েছে। ভালো করে দেখলাম একটা বাছুর, সদ্য প্রসবিত। গরুটা বাছুর প্রসব করেছে বটে, কিন্তু সেটা একটা কালো রঙের পিণ্ডের মতো, আর তার গা থেকে কালো রঙের রক্তের ধারা বয়ে যাচ্ছে। গোপালকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কোনো রকমে তাকে ধরে উঠিয়ে দাওয়ায় বসালাম। গোপালের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। যাক, সেদিন সারাদিনটা গেল গরুটার ব্যবস্থা করতে, খুবই খারাপ লাগছিল। গোপালের চোখের জল বাঁধছিল না। সত্যিই সে গরুগুলোকে ভালোবাসে। এই জনশূন্য গ্রামে গরুগুলোই তার একমাত্র সঙ্গী। মৃত গরু আর তার বাছুরটার ব্যবস্থা করে এসে অন্য গরুগুলোকে খেতে দিতে গিয়ে দেখলাম সেগুলো কেমন যেন সেঁটিয়ে গেছে। দেখলাম তাদের যেন মরার মতো অবস্থা। একটা গরুর গলার কাছে একটা বড় গর্ত মতো। বুঝতে পারলাম এদের কেউ আর বেশি দিন বাঁচানো যাবে না। যাই হোক, গোপালের অবস্থাও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। দুপুরে চিড়ে মুড়ি 4টি মুখে দিয়ে জল খেলাম। এইবার আমি ভাবতে বসলাম যে কি করা যায়। ইতিমধ্যে গোপাল ঘুমিয়ে পড়েছিল। এই পর্যন্ত বলে তারানাথ থামল। সামনের একটা ঘটিতে জল রাখা ছিল। সে একটু জল খেয়ে নিল, তারপর খোলা জানলার দিকে তাকিয়ে থাকলো অন্যমনস্কভাবে। তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তার স্মৃতিপটে ফিরে এসেছে। এদিকে আমি কিশোরীর দিকে তাকিয়ে দেখি সে যেন কিছু বলার জন্য উসখুস করছে। আমি তার দিকে তাকাতেই সে একবার আমার দিকে চেয়ে ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? এরকম অদ্ভুত গল্প কিন্তু আপনার কাছে এর আগে শুনিনি, যে পুরো গ্রাম জনশূন্য হয়ে গেছে এক পিশাচের উপদ্রবে। এটা কি সত্যি সম্ভব? তারানাথ কিশোরীর কথার কোনো উত্তর না দিয়ে সামনে রাখা পাসিংশো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধীরে সুস্থে ধরিয়ে কয়েকটা টান দিল। তারপর কিশোরীর দিকে তাকিয়ে বলল, শোনো কিশোরী, তোমাদের তো আগেও অনেকবার বলেছি যে আমাদের জানার বাইরেও একটা অজানা জগৎ আছে, একটা না মানুষী বিশ্ব আছে।
আমরা আমরা অনেক সময় তাদের অস্তিত্ব অনুভব করতে পারি, কিন্তু চোখে দেখতে পাই না। আর তাছাড়া অপঘাতে মৃত্যু হলে মানুষের আত্মা সহজে মুক্তি লাভ করে না। কিছু মানুষ বা সিদ্ধ পুরুষরা এই অতৃপ্ত আত্মাদের কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চায়। কাপালিকরা অনেক সময় নিজের অশুভ আকাঙ্ক্ষা বা প্রতিশোধ কামনা চরিতার্থ করার জন্য এই ভূত প্রেত পিশাচদেরই ব্যবহার করে। তারা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা তোমাদের জানা নেই, তাই এ কথা বলছো। তবে তোমাদের জোর করে বিশ্বাস করানোর দায়ও আমার নেই, তোমরা শুনতে চাও বলেই বলা, এই আর কি। একটা ভালো গল্প হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, এবার কিশোরী কথা ধরবেন না ঠাকুরমশাই, আপনি বলুন তো, আপনি কি কোনো উপায় বার করতে পারলেন? সে ছিল একটা ভয়ানক ব্যাপার। অবশ্য ভয়ানকই বা বলি কি করে, আমি তো এই ব্যাপারটার কোনো কুল কিনারাই করতে পারছিলাম না। আমি সেখান থেকে চলেই যেতে পারতাম, ওখানে থাকা মানে যে নিজেকে বিপদে ফেলা সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু গোপালকে ফেলে চলে যেতে মন সায় দিল না। ভাবলাম আজ রাতটা থেকে দেখাই যাক না কি হয়। গতকাল রাতে একটা অভিজ্ঞতা হয়েছে ঠিকই, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না কারা আমাকে ঠেলা নিয়ে উড়িয়ে নিয়ে গেল। আমি ওই পুকুরের ধারেই বা গেলাম কি করে? তবে রাতের বেলায় গ্রামে যে অপ্রাকৃত কিছু ঘটে সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কি সেটা আমাকে তো খুঁজে বার করতেই হবে। আর জগতে কারণ ছাড়া কিছু ঘটে না, এটা আমি বিশ্বাস করতাম। এইসব ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, এইসব কথাই ভাবছিলাম। তখনও বুঝতে পারিনি যে সেদিন রাত্রে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটবে। তো যাই হোক, বসে থাকতে থাকতে পিঠে একটা যন্ত্রণা অনুভব করলাম। মনে পড়ল গতকাল রাত্রে আমাকে কারা যেন ভয়ঙ্করভাবে ঠেলা দিয়েছিল, যার ফলে আমি দূরে গিয়ে পড়েছিলাম। হয়তো একটা ঝড়ের মতো হাওয়া দূরে উড়িয়ে নিয়ে গিয়ে আমাকে ফেলে দিয়েছিল। তাহলে কেউ কি আমাকে এই গ্রাম থেকে বার করে দিতে চাইছে? কে, কারা আছে এর পিছনে? মনে পড়ল মোড়লের বাড়িতে দেখা প্রেতের মতো লোকগুলোর কথা। এরা কি মানুষ না প্রেত? আর মোড়ল, সেও কি প্রেত? মাথাটা যেন কেমন ঘুরে উঠল, কিছুই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে রাত নেমে এলো। গোপাল এখনো মড়ার মতো ঘুমোচ্ছে। জল খেতে গিয়ে দেখলাম কলসিতে জল নেই। একটা পুকুর দেখেছিলাম একটু দূরে, তো কলসি নিয়ে জল আনতে গেলাম। তখন অন্ধকার নেমে আসছে। কলসি নিয়ে হাঁটছিলাম, কিন্তু কিছুটা এগিয়ে যেতেই রাস্তাটা কেমন যেন অচেনা মনে হলো। আরে, পুকুরটাই বা কোথায় গেল? আশ্চর্য, এই দিকেই তো ছিল। তো তখন বেশ অন্ধকার নেমে এসেছে। বুঝতে পারলে গতকালের মতো একটা হাওয়ার বেগও বেশ টের পাচ্ছিলাম। হাওয়াটা ক্রমশ বাড়ছিল। হঠাৎ করে হাওয়ার বেগটা বেশ বেড়ে গেল। সামনে যেন ধুলোর ঝড় উঠছে, আর তার সঙ্গে আমার চারপাশে কারা যেন ঘুরছে। একটা জায়গায় ঘুরছিলাম, কিছুতেই সেই জায়গা ছেড়ে বের হতে পারছিলাম না। আর সেই সঙ্গে গতকালের মতোই তীব্র একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল। আমার দম যেন আটকে আসছিল। হঠাৎই দূরে একটা প্রদীপ শিখার মতো কি যেন চোখে পড়ল। তো তাহলে ওখানে কেউ আছে নাকি? ছুটে গেলাম সেই দিকে। যেন ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরার জন্য এগিয়ে যায়, সেই রকমই আমার অবস্থা। চারদিকে একটা শোঁ শোঁ আওয়াজ, হাপচা হাপচা কারা যেন ঘুরছে। এই অবস্থায় কোনো মানুষের যদি দেখা পাই তো বেঁচে যাই। চারপাশে কিছুই যেন দেখতে পাচ্ছি না। দূরের আলোটাও কেমন ঝাপসা মতো। যাচ্ছি তো যাচ্ছি, আলোটা যেন ক্রমশ দূরে চলে যাচ্ছে। তবুও আমি সেই দিকেই ছুটে যাচ্ছি। যেতে যেতে দুর্গন্ধটা কেটে গিয়ে একটা মিষ্টি গন্ধ নাকে এলো। গন্ধটা কেমন যেন একটা নেশা ধরিয়ে দিল।
তবে সামনেটা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। ঝাপসা অন্ধকার হাতড়ে হাতড়ে যাচ্ছিলাম। অনেকটা যাওয়ার পর একটা কুঁড়ে ঘর চোখে পড়ল। সেদিকেই এগিয়ে এলাম। দেখলাম প্রদীপ হাতে এগিয়ে আসছে আমার দিকে একটি সুন্দরী মহিলা। গায়ের রং কালো, গ্রাম্য মহিলা, কিন্তু মনে হলো সে যেন অপরূপ সুন্দরী। পিঠে খোলা চুল ছড়ানো, পরনে একটা লাল রঙের কাপড়। আমি কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি আশা করতে পারিনি যে এখানে এরকম কোনো মহিলাকে দেখব আমি। মহিলাটি এক হাতে একটা প্রদীপ নিয়ে এগিয়ে এলো। সেই প্রদীপের আলোতে তাকে যেন একজন দেবীর মতো লাগছিল। আমি ভাবলাম, এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করার জন্য সত্যিই বোধহয় কোনো দেবীর আবির্ভাব হয়েছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কুড়ে ঘরের দাওয়ায় বসে বলছিলাম যে একটু জল হবে। সে ঘরে ঢুকে গিয়ে আমার জন্য একটা মাটির পাত্রে জল আর দুটো মুড়ির মোয়া নিয়ে এসে আমার সামনে রাখল। মোয়া দেখে আমার মনে হলো বহুক্ষণ আমার কিছু খাওয়া হয়নি, আর তাছাড়া খুব খিদেও পেয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি খেতে শুরু করে দিলাম। খাওয়া শেষ করে জল গলায় দিয়ে যখন একটু ধাতস্থ হলাম, দেখলাম সে আমার অতি নিকটে এসে বসেছে। এত কাছে একজন নারীকে দেখে আমি একটু অস্বস্তি বোধ করলাম। একটু সরে বসতে যেতেই সে কেমন যেন চাপা গলায় আমাকে বলল, এসো, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। কতদিন পরে তুমি এলে। আমার খুব একটা ভালো লাগলো না তার এই কথা। এ কে? হ্যাঁ, আমার অপেক্ষায় ছিল বলছে। এ কি জানতো আমি এই গ্রামে আসব? এই সব নানা কথা ভাবছিলাম আমি। হঠাৎ করে সে বলে উঠল, হ্যাঁ, জানতাম তুমি এখানে আসবে। আমি চমকে উঠলাম। এ জানলো কি করে আমার মনের কথা? তাহলে এ তো যে সে নয়। এ কি কোনো দেবী, নাকি ছদ্মবেশে অন্য কেউ? সে আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল। আমার সারা শরীরে যেন একটা হিমেল স্রোত ছড়িয়ে পড়ল। কোনো মানুষের হাত এত ঠান্ডা তো হয় না। তাহলে কি আমি যা ভাবছি তাই? আমি তার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে পালাতে হবে। এ সবই আমার কেমন কেমন মায়া মনে হচ্ছে। কিন্তু আমি পিছনে ঘুরে দাঁড়াতেই শুনতে পেলাম একটা হিস হিস স্বর। কোথায় যাচ্ছিস? আমার কাছে একবার এলে কেউ আর ফিরে যেতে পারে না। আয়, এদিকে আয়। অনেক দিন টাটকা গরম রক্তের স্বাদ পাইনি যে। কি সর্বনাশ! এই যে পিশাচিনী এক নারী আমাকে ছলে বলে ভোলাতে চাইছে। কাঁধের কাছে তীব্র একটা কাঁটা ফোটার মতো যন্ত্রণা অনুভব করলাম। কাতরে উঠে কাঁধে হাত দিয়ে দেখি রক্তে ভিজে গেছে। পিছন ফিরে তাকাতেই দেখলাম এক ভয়ানক পিশাচ মূর্তি। সেই সুন্দরী নারী এখন ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়েছে। কালো কুচকুচে মুখ, সাদা সাদা দাঁত বেরিয়ে আছে, লাল রঙের চিপটা যেন লক লক করছে। চোখগুলো রক্তবর্ণ, গোল গোল, সারা শরীর থলথলে। লাল কাপড়টা কোনো রকমে গায়ে ঝুলে আছে। সে তার একটা হাত বাড়িয়ে আমার কাঁধটা খিমচে ধরেছে। তার চেহারা দেখে তো আমার প্রাণ যেন গলায় এসে ঠেকল। সর্বনাশ! এর থেকে পরিত্রাণ পাবো কি করে? তার আঙুলের ছুঁচল নখ সে আমার কাঁধে বিধিয়ে দিয়েছে। আমার ডান কাঁধ যেন অবশ হয়ে আসছে। বা হাত দিয়ে আমি তার হাত সরাতে গেলাম, কিন্তু তার হাত লোহার মতো শক্ত। সে ক্রমশ আমাকে তার দিকে আকর্ষণ
ছটফট করছে। আমি আমি নড়তে পারছি না। চারপাশের কালো অন্ধকারের মধ্যে কাদের যেন ধূসর ধূসর ছায়া এসে জড়ো হয়েছে আমার চারদিকে। তারা তারা যেন বিশ্রীভাবে হাসছে। আহ আহ, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! আমার আমার পুরো ডান দিকটা অবশ হয়ে আসছে। আমি যেন পড়ে যাব বলে মনে হচ্ছে। কিন্তু কিন্তু একটা পিশাচ নারীর কাছে আমার মৃত্যু ঘটবে এ তো হতে পারে না। আমি মাতু পাগলির সান্নিধ্যে এসেছি। আমি পিশাচদের রূপ যে কি ভয়ঙ্কর হয় জানি। মাতু পাগলির কথা মনে আসতেই মনে পড়ে গেল অপদেবতা তাড়ানোর মন্ত্রটা। কিন্তু সে আমাকে টানছে তার দিকে। আমি নড়তে পারছি না। আবার তার গলা শুনতে পেলাম, আজ তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। আয়, না হলে ওরা তোর হাত পা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। এদিকে আয়। আমার গলা শুকিয়ে গেছিল। তবুও কোনো রকমে পইতেটা হাতে জড়িয়ে অপদেবতা তাড়ানোর মন্ত্রটা জোরে জোরে বলতে শুরু করলাম। আর তারপরেই একটা যেন নারী কণ্ঠের আর্ত চিৎকার শুনতে পেলাম। মন্ত্রটা একবার বলতেই দেখলাম আমার কাঁধ থেকে তার হাত সরে গেল। আমি আরো একবার জোরে জোরে মন্ত্রটা বলতেই আশেপাশে যে প্রেতগুলো ভিড় করেছিল সেগুলোও সরে গেল। আজ অমাবস্যা নয়, কিন্তু তবুও আমার চারপাশে জমাট বাঁধা অন্ধকার ছিল। সেই অন্ধকার একটু সরে যেতেই আকাশের সরু এক ফালি চাঁদ চোখে পড়ল। সেই চাঁদের আলোয় এবার আবছা আবছা সবকিছু নজরে এলো। আমি সেই জঙ্গলের ধারে এসে পড়েছি। সেই কোণে ঘরটাও আর নেই। পুকুরটা চোখে পড়ল। জঙ্গলের দিকে এখনো জমাট বাঁধা অন্ধকার। জঙ্গলটাই রহস্যময়, ওইখানেই কিছু ঘটে চলেছে। কোথাও কোনো ঝড়ের হাওয়া নেই, কিন্তু জঙ্গলের মধ্যে যেন প্রবল বেগে ঝড় হয়ে চলেছে। কি ব্যাপার বুঝতে পারছিলাম না। এতক্ষণ যা ঘটছিল সবই কি মায়া, কে জানে। কাঁধে একটা যন্ত্রণা তখনও হচ্ছিল। হাত দিয়ে দেখলাম একটা ক্ষতস্থান তৈরি হয়েছে। কিন্তু তাহলে সত্যিই কি কোনো পিশাচি নিয়ে এসেছিল? যাই হোক, পুকুরে নেমে ক্ষতস্থান ধুয়ে ফেললাম। একটা কলসি নিয়ে এসেছিলাম হাতে করে জল নেব বলে। সেটা কোথায় গেল দেখতে গিয়ে দেখতে পেলাম একজোড়া জল জলে চোখ আমার দিকে চেয়ে। ভয়ঙ্কর চমকে গেলাম। কলসিটা নেবার জন্য হাত বাড়াতেও যেন ভুলে গেলাম। হঠাৎ কি মনে হতে পুকুর থেকে একটু জল নিয়ে ওই চোখ জোড়ার দিকে ছুঁড়ে দিলাম। সেটা নড়ে গিয়ে দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে। বুঝলাম একটা কালো ভাম বেড়াল। কি জায়গা! পদে পদে এখানে বিপদ। কলসিতে জল ভরে উঠে আসছি, জঙ্গলের দিকে দেখতে পেলাম শয়ে শয়ে পাখি যেন ডানা ঝাপটাচ্ছে। অন্ধকারে ভালো করে দেখতেও পাচ্ছি না, তবুও মনে হলো অনেক বাদুড় আর পেঁচা যেন হাজির হয়েছে। গোপালের কথা মনে পড়ে গেল। তার কি অবস্থা কে জানে। পা বাড়ালাম গোপালের ঘরের দিকে। আকাশের আবছা আলোতে হাঁটতে বেশ অসুবিধে হচ্ছিল। বারে বারে কিসে যেন হোঁচট খাচ্ছিলাম। চিনতেও পারছিলাম না পথঘাট। গোপালের বাড়িটা যেন কোন দিকে। কিছু দূর যাবার পর একটা হাম্বা রব শুনতে পেলাম। বুঝলাম যে ঠিক জায়গায় এসে পড়েছি। তাড়াতাড়ি করে গোপালের ঘরে ঢুকতে যেতেই গোপাল ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? আমি ভয় পেও না। ও তুমি ঠাকুর মশাই, এই অন্ধকারে কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, এতক্ষণ যেন প্রাণটা হাতে করে বসেছিলাম। আরে কি ব্যাপার, অন্ধকারে বসে আছো কেন? আলো জ্বালাও, আলো জ্বালাও। শোনো, একটু আগুন জ্বালিয়ে রেখে এসো ঘরের বাইরে। আগুন জ্বালালে কোনো অশুভ শক্তি আসতে পারে না। যাও। ওরে বাবা, এই অন্ধকারে আমি বাইরে যেতে পারবো না। তুমি যা হয় করোক্ষণ। এই বলে গোপাল আবার তার চৌকিতে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। একটা চাদর টেনে মাথা পর্যন্ত
চাপা দিয়ে দিল। তার অবস্থা দেখে আমার এই বিপদের মধ্যেও হাসি পেল। ঘরে একটা কেরোসিনের কুপি জ্বলছিল, সেটা হাতে নিয়ে বাইরে গিয়ে কিছু খড় নিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। কি মনে হতে কিছু খড় নিয়ে গোয়ালের দিকে গেলাম। গোয়ালের বাইরে কিছু খড় জ্বালিয়ে দিলাম। সে আগুনের আলোতে চোখে পড়ল গোয়াল থেকে একটা রক্তের ধারা বেরিয়ে রাস্তায় চলে গেছে। কিন্তু তখন আর বেশি কিছু দেখবার উপায় নেই। সকাল হলেই দেখা যাবে এই ভেবে ফিরে এসে গোপালকে কিছু বললাম না। সেই রাতটা কোনো রকমে কাটিয়ে দিলাম গোপালের ঘরে। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে স্বপ্ন দেখলাম মাতু পাগলি আমার দিকে চেয়ে হাসছে হি হি করে। সে বলল, কিরে, এত ভীত হয়ে গেছি? ভূতপ্রেত থেকে ভয় পাচ্ছিস? ওদেরকে কে চালাচ্ছে সেটা দেখবি না? ওই জঙ্গলে যা, দেখ, গিয়ে দেখ। বিদ্ধ বিদ্ধ কোথাকার, যা। পরদিন ঘুম ভাঙল বেলার দিকে। উঠে দেখলাম গোপাল নেই। বাইরে গিয়েও গোপালকে দেখতে পেলাম না। তারপর গোয়ালের কাছে গিয়ে দেখলাম গোপাল সেখানে বসে কাঁদছে। জিজ্ঞাসা করলাম, কি হলো গোপাল, এখানে বসে কেন? আর কি হবে, দেখো অবস্থা। দেখলাম আজও একটা গরু মরে পড়ে আছে। তার শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়েছে। তার গাড়ির কাছে একটা গর্ত, সেখান থেকে একটা রক্তের ধারা রাস্তায় চলে গেছে। খুবই খারাপ লাগলো। এই নিরীহ প্রাণীগুলোকে কে যে এমনভাবে মেরে যাচ্ছে। যাক, আবার সেই একই কাজ করতে হলো। গোপালকে কোনো রকমে দাঁড় করিয়ে গরুটার ব্যবস্থা করতে হলো। তো সব কাজ হয়ে যাওয়ার পর কোনো রকমে দুটো খেয়ে দুপুর থেকে বিকেল অবধি টানা বিশ্রাম নিলাম। মনে মনে কতগুলো পরিকল্পনা করলাম। ঠিক করলাম যা করার আজকেই করতে হবে। রাতের বেলা যে এখানে বা ওই জঙ্গলে কি হয় আমাকে দেখতেই হবে। আর আমাকে বাড়ির দিকে যেতে হবে। আদি অনন্তকাল তো আমি এখানে বসে থাকতে পারবো না। কিন্তু গোপালকে ছেড়েও তো যাওয়া যায় না। এই অবস্থায় দিনের আলো থাকতে থাকতে বাড়ি আর গোয়াল ঘর ঘিরে গৃহবন্ধন করে দিলাম। একটা ঘটিতে জল নিয়ে তাতে মন্ত্র পড়ে জলটা চারদিকে ছড়িয়ে দিতে দিতে আরও কিছু মন্ত্র পড়ে দিলাম। আর গোপালকে বললাম, নাও, তোমার গৃহবন্ধন করে দিলাম। আর রাতে একটু আগুন জ্বালিয়ে রাখবে, মনে হয় তাতে কাজ হবে। কোনো অশুভ শক্তি ঢুকতে গেলে বাধা পাবে। গোপাল এতক্ষণ আমার কাজ কারবার দেখছিল। এবার সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরল, বলল, আমি ঠিকই বুঝেছিলাম তুমি একজন সিদ্ধ পুরুষ। তুমিই পারবে এই গ্রাম থেকে এইসব পাপ দূর করতে। আরে কি করছো কি? ওঠো ওঠো ওঠো, আমাকে যেতে হবে। তোমাকে যা বললাম তাই করব। আজকে একটা হেস্তনেস্ত করেই ফিরবো আমি। কোথায় যাবে? না না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। না, কিন্তু চিরকাল তো আমি এখানে থাকতে পারবো না গোপাল। এই সমস্যার তো একটা সমাধান করতে হবে নাকি? তবে সমাধান না হয় অন্তত কি কারণে এসব ঘটছে সেটা তো জানতে হবে। আর ঠিক সেই কারণেই আমি আজ ওই জঙ্গলে ঢুকবো ভেবেছি। না 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 না, ওই জঙ্গলে তুমি ঢুকবে না। ওই জঙ্গল থেকেই তো সব কিছুর শুরু। গ্রামের লোকেরা যারা কাঠ আনতো এই জঙ্গলে যেত, কেউ ফিরে আসতো না। তারপরে তো পিশাচরাই হানা দিল গ্রামে, সব কিছু শেষ করে দিল। প্রতি বাড়িতে একজন করে মরে যেত, আর তাদের দেহগুলোও পাওয়া যেত না। এই দেখে বাকি সব লোক গ্রাম থেকে পালালো। আচ্ছা শোনো, মোড়লের বাড়ির লোকজন কি বেঁচে আছে? আমাকে তো মোড়ল বলল তার বাড়ির লোকজন অন্য জায়গায় নাকি আছে। না না, ও সব মিছে কথা। ওই মোড়লই তো বাড়ির সব লোককে খেয়েছে। না হলে ওই একা বেঁচে আছে, আর কোনো লোক বেঁচে নেই? এটা কি সম্ভব হয় বলো তো? তাছাড়া তাছাড়া ও মোড়ল তো নয়, ও ছিল মহাজন। গ্রামের গরিবদের অল্প কিছু জমি জায়গা ছিল,
ও সব খেয়েছে। ও ছিল জ্যান্ত পিশাচ। তোমাকে তোমাকে ওই তো ওর বাড়িতে নিয়ে গিয়েছিল, তোমাকে মেরেই ফেলতো। নেহাত তুমি ব্রাহ্মণ তাই বলে বেঁচে গেছো। ব্রাহ্মণ হত্যা মহাপাপ, এটা পিশাচরাও মানে। আর একটা ব্রাহ্মণকে মারা মানে সে আর পিশাচ জন্ম থেকে মুক্তি পাবে না, আরো 7 জন্ম তাকে পিশাচ হয়ে জন্মাতে হবে। বাহ, তোমার তো বেশ শাস্ত্র জ্ঞান আছে দেখছি। এসব জানলে কি করে? আমার ঠাকুরদা তো নবদ্বীপের টোলের পণ্ডিত ছিলেন। তারপরে টোল উঠে যেতে কিভাবে যেন আমার ঠাকুরদা এই গ্রামে চলে আসে। আমি আমার ঠাকুরদার কাছে কিছু লেখাপড়াও করেছি, কিন্তু এই গ্রামের সব কামার কুমোর আর বাগদিদের বাস, লেখাপড়ার কোনো ব্যবস্থাই নেই। বুঝলাম, এই গ্রামে তেমন কোনো অবস্থাপন্ন লোকের বাস নেই, তাই জমিদারও তেমন কোনো নজর দেয় না। জমিদার বাড়িও এই গ্রাম থেকে অনেক দূর। মোড়ল হয়তো মাঝে মধ্যে যোগাযোগ রাখত, কিন্তু মোড়লের ব্যাপারটাও তো ঠিক বোঝা যাচ্ছে না। গোপালের কথা অনুযায়ী আমি যাকে দেখেছি সে মোড়ল নয়, তাহলে ওকে? তো যাই হোক, অন্ধকার হওয়ার আগেই জঙ্গলে যাব ঠিক করলাম। গোপাল যদিও খুব কান্নাকাটি শুরু করলো, কিন্তু আমি তাকে বললাম, চিন্তা করো না গোপাল, আমি ঠিক ফিরে আসব। আমি আগেও ভয়ঙ্কর সব বিপদের মধ্যে পড়েছি। ঈশ্বর আর আমার গুরুর আশীর্বাদে ঠিক সমস্ত বিপদ থেকে ফিরে এসেছি। তোমাকে এই বিপদের মধ্যে রেখে আমিও হয়তো জীবন্ত এই গ্রাম থেকে বেরোতে পারবো না। এই 2 দিন ধরে তো দেখছি আমার উপর তো কম অত্যাচার হচ্ছে না। এবার ওরা আমাকে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলার চেষ্টা করবে হয়তো। আর তার আগেই আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে গোপাল। তোমার গৃহবন্ধন করে দিয়েছি, আশা করছি আজ রাতে আর কোনো অশুভ শক্তি এখানে ঢুকতে পারবে না। ঠিক আছে? আমার একটু মনে মনে আফসোস হলো, আগেই যদি গৃহবন্ধন করে রাখতাম তাহলে হয়তো অবলা প্রাণীগুলো বেঁচে যেত। তো যাই হোক, মনে মনে গুরু মন্ত্র জপ করে উঠে পড়লাম। গোপালকে আরও একবার সাহস জুগিয়ে বাইরের দিকে পা বাড়ালাম। গোপাল বারবার আমাকে বলে দিল, যাই ঘটুক না কেন আমি যেন একবার দেখা দিয়ে যাই। তাকে আশ্বস্ত করে এগিয়ে গেলাম। বহুবার বহু বিপদে পড়েছি, আবার উদ্ধারও পেয়েছি, তাই আমার নিজের উপর আমার বিশ্বাস ছিল। তবে এই রকম কোনোদিনও দেখিনি যে পুরো গ্রাম পিশাচের কবলে পড়েছে। তো কি মনে করে একবার মোড়লের বাড়ির দিকে গেলাম। এই মোড়লের ব্যাপারটা আমাকে বেশ ভাবাচ্ছিল, কিন্তু গিয়ে দেখলাম যে বাড়ি খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। ডাকলাম 2 বার, ও মোড়ল মশাই, মোড়ল মশাই, কোনো উত্তর নেই। তাহলে কি গোপালের কথাই ঠিক? মোড়ল নিজেই একজন পিশাচ, কিন্তু আমি কিছু টের পেলাম না। তার বাড়ি থাকলাম, আমি তো অশুভ শক্তি থাকলে তার টের পাই। তাহলে হয়তো এই ভূত প্রেত পিশাচদের যে বশ করে নিজের কাজে লাগাচ্ছে সে একজন মহাশক্তিশালী সাধক। সে কে, কেনই বা এসব করছে? জঙ্গলের দিকে চললাম। তখনও দিনের আলো আছে, তাই কোনো উৎপাত শুরু হয়নি এখনো। জঙ্গলে ঢুকতে কোনো বাধা পেলাম না। আস্তে আস্তে ঢুকে গেলাম অনেকটা ভিতরে। খুব যে বড় বড় গাছ আছে তা নয়, তবে ঝোপঝাড় অনেক। তার মধ্যে দিয়েই হাঁটছিলাম। অন্ধকার হয়ে এসেছে, কিন্তু জঙ্গল শান্ত, কোনো আওয়াজ নেই, কোনো পাখির ডাকও নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে, কিরকম যেন মৃত্যুর শীতলতা চারিদিকে। সেদিনকার কথা মনে পড়ে গেল, যেদিন আমি প্রথম জঙ্গল পার হয়েছিলাম। কিন্তু সেদিনের সাথে আজকের কোনো মিল নেই। একটা গাছের উপর থেকে কি একটা যেন আমার গায়ে ঝরে পড়ল। চমকে উঠলাম। ঠিক নজরে এলো না কোনো গাছের শুকনো পাতা বা ডাল হবে, কিন্তু কোথায় যাচ্ছি কিছুই দিশা পাচ্ছি না। এখনো পর্যন্ত কোনো অদ্ভুত কিছু দেখিনি, কিন্তু কিছু তো আছে। জঙ্গলের মধ্যে পাখির ডাক, ঝিঁঝির শব্দ কিছুই নেই। কেবল যেন আমি নিজের বুকের ভেতর টিপ টিপ শব্দ শুনতে পাচ্ছি।
যেতে যেতে দূরে একটা যেন আলোর চিহ্ন দেখতে পেলাম। মনে হলো প্রদীপের আলোর একটা বিন্দু। দেখতে দেখতে একটা ফাঁকা জায়গায় উপস্থিত হলাম। সেখানে কয়েকটা প্রদীপ জ্বলছে, আর একটা অদ্ভুত মূর্তি, পাথরের তৈরি না কিসের তৈরি কিছু বুঝতে পারলাম না। মূর্তিটা খানিকটা ওই জগন্নাথ দেবের মূর্তির মতো, হাত পা কিছুই নেই। নিচে একটা বড় পাথরের উপর আর একটা ছোট পাথর বসানো, চোখ নাক মুখ কিছুই আঁকা নেই, শুধু কিছু সিঁদুর লেপা মাথার উপরে। প্রথমে আমার এই মূর্তিটাই চোখে পড়েছিল, তারপরে নজরে এলো ওই মূর্তির সামনে কেউ একজন বসে আছে। আশ্চর্য হয়ে দেখলাম সেটা একটা নারী মূর্তি। একজন নারী এই জঙ্গলে থাকে। আরো আশ্চর্য হয়ে গেলাম যখন সেই নারী মূর্তির থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ এলো, কেমন যেন ভাঙা ভাঙা আওয়াজ। এসো এদিকে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। আশ্চর্য হয়ে দেখলাম এক সুসজ্জিতা নারী ওই মূর্তির সামনে বসে আছে, কিন্তু নারী হলেও তার দেহের কাঠামো যেন পুরুষের মতো। একটা ছোট কাঠের গুঁড়ি ছিল, সে হাতের ইশারায় আমাকে সেখানে বসতে বলল। আমি বসলাম। তারপরে সে চোখ খুলল, সেই মূর্তির দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম জানালো। আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল, তারপর ধীরে ধীরে কথা বলল, কিন্তু অদ্ভুতভাবে তার গলার স্বর পুরুষদের মতো। আমাকে এখানে দেখে অবাক হচ্ছ? আমার কণ্ঠস্বর শুনে আরো অবাক হচ্ছ? এই পুরুষ নারী সেজে রয়েছে কেন এই জঙ্গলের মধ্যে বলো? এও বুঝি কোনো মায়া, কোনো মায়ার ছলনায় ভুলিয়ে তোমাকে কোনো ফাঁদে ফেলা হবে, তাই তো? এই পর্যন্ত বলে সে একটা বিচিত্র রকমের হাসল। আমি খুবই অবাক হচ্ছিলাম। আমার মনে সত্যি সন্দেহ হচ্ছিল যে এসব কি মায়া। এ দেখছি আমার মনের কথা বুঝে ফেলেছে। আমি কি বলবো বুঝতে না পেরে বললাম, না মানে এই কথা বলে আমি চারিদিকে তাকালাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। কোনো ভূত প্রেত বা পিশাচ কিছুরই কোনো চিহ্ন নেই, যেন একটা শান্ত নিরিবিলি জায়গা। তো তাহলে আমি কি ভুল জায়গায় এলাম? রহস্য কি অন্য জায়গায়? কিন্তু এই রহস্যময়ী নারী কে এই জঙ্গলের মধ্যে? একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আবার কানে এলো তার কণ্ঠস্বর। তুমি যাদের দেখতে চাইছো তারা সব আশেপাশেই আছে, কিন্তু তাদের বলা আছে তোমাকে কেউ যেন বিরক্ত না করে, তাই তুমি নিশ্চিন্তে কোনো বাধা ছাড়াই এই জঙ্গলে আসতে পেরেছ। না হলে না, কিন্তু এই গ্রামের লোকের ওপর তাদের এত আক্রোশ কিসের? পুরো গ্রাম খালি হয়ে গেছে, অবলা পশুগুলো পর্যন্ত তাদের আক্রোশ থেকে বাঁচছে না। এমনকি আমি বাইরের লোক, আমাকেও নানাভাবে বিপদে ফেলা হচ্ছে। ওদের কোনো আক্রোশ নেই, আক্রোশ আমার। ওরা আমার নির্দেশে চলে। এই জঙ্গলের মধ্যে সমস্ত অশুভ শক্তিকে আমি নিয়ন্ত্রণ করি। সবাই আমার বশে। আর তুমি বাইরের লোক বলেই এখনো বেঁচে আছো। এই গ্রামের লোক হলে এতক্ষণ বেঁচে থাকতে না। ও, তাহলে ঠিকই ধরেছিলাম। বশীকরণটা আপনি ভালোই জানেন। আমি বুঝতে পেরেছিলাম ওদের কেউ একজন নিয়ন্ত্রণ করছে, কিন্তু কি কারণে আপনি সমস্ত গ্রামের মানুষকে মেরে ফেলছেন? হ্যাঁ, আমার কথার সে কোনো জবাব দিল না। আমার ধৈর্যচ্যুতি ঘটল। আমি চেঁচিয়ে উঠলাম, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? জবাব আপনাকে দিতেই হবে। বলুন, কি কারণে গ্রামের সমস্ত মানুষকে আপনি মেরে ফেলছেন? বলুন। চুপ করো। আমার মুখের উপরে কেউ এত জোরে কথা বলে না। আমি এখন এই পুরো এলাকার অধীশ্বর।
সবাই আমার হাতের মুঠোয়। দাঁড়ান দাঁড়ান, এই জনশূন্য এলাকার অধীশ্বর হয়ে আপনি কি করবেন? হ্যাঁ, কতগুলো ভূত প্রেত পিশাচকে নিজের বশনে ভাবছেন খুব ক্ষমতাশালী হয়েছেন, তা এমন নারী সেজে রয়েছেন কেন? সাহস থাকে তো জঙ্গলের বাইরে বেরিয়ে আসুন। কতগুলো অসহায় মানুষকে ভয় দেখিয়ে কোন আক্রোশ চরিতার্থ করছেন আপনি? আমার কথা শুনে সে উঠে দাঁড়ালো, উঠে পায়চারি করতে লাগলো। তার পায়ে নূপুরের ঝমঝম আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো চারদিকে। সমস্ত জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ হয়ে চারদিকে বাদুরের ওড়াউড়ি শুরু হলো। কারা যেন ছুটোছুটি শুরু করলো। সে চেঁচিয়ে উঠল, থামো! হঠাৎ যেন সব আওয়াজ থেমে আবার নিস্তব্ধতা নেমে এলো। সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শুনতে চাও আমি কেন গ্রামের সব লোককে মেরে ফেলেছি? তাহলে শোনো। কারণ ওই গ্রামের লোকেরা একদিন আমাকে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি নারী না পুরুষ? তাহলে শোনো, আমি নারীও নই, পুরুষও নই। আমি নপুংসক। আমি একজন বৃহন্নলা। তোমরা যাকে চলতি কথায় বলো হিজড়া। আমাকে আর আমার মাকে ওই মোড়ল আর গায়ের লোকেরা মেরে ধরে গায়ের লোক বাইরে বার করে দিয়েছিল। কাপালিক আমাদের আশ্রয় দিয়েছিল আর তার সমস্ত ক্ষমতা আমাকে দিয়েছিল। সেই কাপালিক আবার কে ছিল জানো? সে আমার মাকে ভালোবেসেছিল একদিন। সে ছিল বাগদি ঘরের ছেলে, তাই মোড়ল আমার মায়ের সাথে তার বিয়ে দিতে চায়নি। তাদের ঘর দুয়ার জ্বালিয়ে গাঁ থেকে বের করে দিয়েছিল। সে শ্মশানে গিয়ে সাধনা করে কাপালিক হয়েছিল। তার বুকে ছিল প্রতিশোধের আগুন। যখন আমার মা আমাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, সে তখন ওই গ্রামে এসেছিল। সে আমাদের আশ্রয় দেয় আর আমাদের নিয়ে অনেক দূরে চলে যায়। অনেক জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমার মা বেশি দিন বাঁচেনি। কয়েক বছরের মধ্যেই মারা যায়। কাপালিক আমাকে তার মনের মতন করে গড়ে তোলে, কিন্তু প্রতিশোধ নেবার আগেই তিনি মারা যান। কিন্তু আমার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তিনি। তাছাড়া মোড়ল ছিলেন একজন জ্যান্ত পিশাচ, সব লোকের উপর অত্যাচার করতেন। তাই তাকে মেরে আমার কোনো অন্যায় হয়নি। মোড়লকে মেরে তারই রূপ নিয়ে একজনকে আমি ওখানে রেখে দিয়েছিলাম। কিন্তু তুমি এখানে এসে পড়াতে আমাদের অসুবিধে হয়ে গেল, তাই তুমি এখান থেকে চলে যাও। সমস্ত মানুষ জাতির উপরে আমার বিদ্বেষ। মানুষরা আমাদের ঘৃণা করে, আমিও তাদের শেষ করব। এই গ্রামকে শেষ করে এনেছি, আরো কয়েকটা গ্রাম আমি দখল করে নেব। তারপরে আমরাই এখানে রাজত্ব করব। শুধুই গোপালের মতন কিছু লোককে রেখে দেব আমাদের কাজ করে দেবার জন্য। আমি তার কথা শুনছিলাম এতক্ষণ। এ তো উন্মাদের মতো কথা। তবে এই যেরকম ক্ষমতাশালী গ্রামকে গ্রাম শেষ করে দিতে পারে, একে এখানেই থামাতে হবে। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, তুমি উন্মাদের মতো কথা বলছো। তুমি তোমার প্রতিশোধ নেবার জন্য নিরীহ অসহায় গ্রামবাসীদের মারতে পারো না। যার ওপর তোমার প্রতিশোধ নিতে চেয়েছিলে তাকে তো শেষ করেছো। ঈশ্বর তোমাদের এই বৃহন্নলার জন্ম দিয়েছেন, তিনিই আবার তোমাদের মুক্তি দিয়ে সাধারণ নারী বা পুরুষ হিসেবে পাঠাবেন। তোমাদের নতুন জন্ম হবে ঈশ্বরের আরাধনা করে। কিন্তু যদি তুমি মানুষ মারার খেলায় মেতে ওঠো, তাহলে তো 7 জন্ম তোমাকে নরকবাস করতে হবে। সে কথাটা ভাবো। চুপ কর তুই। আমি তোকে সাবধান করছি, চলে যা এখান থেকে। তুই এখানে আছিস বলে আমার বশ করা পিশাচরা কাজ করতে পারছে না। তুই একজন সিদ্ধ পুরুষ, আমি টের পেয়েছি। তুই এখান থেকে চলে না গেলে আমি তোকে বশ করে আমার কাজে লাগাবো। ওরা তোকে ভয় পেলেও আমি ভয় পাইনি। আমি নারীও নই, পুরুষও নই। আমি অর্ধনারীশ্বর। আমার ক্ষমতা অনেক। আমাকে বশ করবে? হ্যাঁ, খুব বশীকরণ শিখেছ। তুমি কি জানো, তোমার শেখা ক্ষমতার অপব্যবহার করলে সেটা শেষ পর্যন্ত তোমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই পিশাচদের তুমি চিরকাল বশ করে রাখতে পারবে না। আমি এখনই ওদের মুক্তি দিয়ে দিতে পারি।
যে মানুষদের মেরে তুমি পিশাচ করে রেখেছো তারা মুক্তি পেলে তোমাকেই আক্রমণ করে মেরে ফেলবে, সে কথা জানো? এবার সে ভয়ঙ্করভাবে আমার দিকে এগিয়ে এলো, এসে সে আমার গলা টিপে ধরল। তার কণ্ঠস্বরটা পুরুষের হলেও শরীরটা নারীর, তাই আমি তাকে আঘাত করতে পারলাম না। সে আমার গলা চেপে ধরেছে, তার কঠিন পাথরের মতো হাত আমি ছাড়াতে পারছি না। এই সময় একটা কালো পেঁচা আর বাদুড় এসে তার মুখে ঠোকরাতে লাগলো। সে আমার গলা ছেড়ে তাদের তাড়াতে শুরু করলো। যা যা যা, তোদের এত সাহস আমাকে আক্রমণ করিস, ওকে মার, যা। কিন্তু ওরা কেউ আমার দিকে এলো না। আরো কিছু বাদুড় চামচিকে পেঁচা এসে হাজির হলো। ওরা তাকে ঠোকরাতে ঠোকরাতে শুইয়ে দিল। আমিও কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখলাম একটা হাওয়া উঠল, কোথা থেকে শুকনো ডালপালা উড়ে আসতে শুরু করলো। শুকনো পাতা ডাল প্রদীপের উপর এসে পড়াতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ক্রমশ যেন হাওয়ার বেগ বাড়ছে। আমি বুঝতে পারলাম বনের মধ্যে এখনই দাবানল জ্বলে উঠবে, আগুন চারিদিকে ছড়িয়ে যাবে, আমাকে জঙ্গলের বাইরে বেরিয়ে যেতে হবে। আমি দৌড় লাগালাম, একবার তাকালাম সেই বৃহন্নলার দিকে, কিন্তু তার চারিদিকে তখন আগুন ঘিরে ফেলেছে। আমি দৌড়ে কোনো রকমে বেরিয়ে এসে সেই পুকুরটার ধারে গিয়ে একটু শ্বাস নিলাম। যা দৌড়ে এসেছি আমার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। পুকুরের ধারে বসে জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অগ্নিদেবতা বোধহয় ঠিক করেছেন যা হোক কিছু অশুভ আছে তা সব কিছু পুড়িয়ে শেষ করে দেবেন। তাই হোক, অশুভ শক্তির নাশ হোক পবিত্র অগ্নির তাপে। এই পর্যন্ত বলে তারানাথ থামল। অন্যমনস্কভাবে জানলার বাইরে চেয়ে রইল। কিশোরী একবার আমার দিকে তাকালো, তারপর বলে উঠল, ঠাকুরমশাই বোধহয় আবার সেই জগতেই ফিরে গেছেন। কিশোরীর কথা কানে যেতেই ঠাকুরমশাই আমাদের দিকে তাকালো, বলল, না না, অন্য জগতে যাইনি, এই জগতেই আছি। শুধু মনে পড়ে গেল সেদিনের সেই দাউ দাউ আগুনের রূপ। যাকে পরের দিন ওই গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গোপালকে বললাম যে আস্তে আস্তে গায়ে লোকজন ফিরে আসবে, আর কোনো ভয় নেই। তো গোপাল তো আমাকে ছাড়তে চাইছিল না, কিন্তু খানিকটা একরকম জোর করেই বেরিয়ে এলাম। শরীরটাও ভালো ছিল না। কোনো রকমে বাড়ি ফিরে এসেই তো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সেবার। ঠাকুরমশাই এবার আমরাও যাই, রাত হয়ে গেল। কিশোরী আবার ভয় পেতে পারে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছ, যেরকম ভূত প্রেতের গল্প শুনলাম, বাবা। ঠাকুরমশাই কড়া চোখে আমাদের দিকে তাকালো। ভূত প্রেতের গল্প? আসলে কি জানো তো কিশোরী, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।